ক্যানসাসে আর্জেন্টিনা ট্রেনিং গ্রাউন্ড থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি টি স্পোর্টসে। এই মুহূর্তে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ঠিক পেছনে অনুশীলন করছে। যদিও লিওনেল মেসি আজ অনুশীলন করছেন না। লিওনেল মেসি শুধুমাত্র নয়, ইজিপ্টের বিপক্ষে আর্জেন্টিনার যে 11 জন ফুটবলার স্টার্টিং 11-এ ছিলেন তারা এই মুহূর্তে বিশ্রামে আছেন। বাকি যারা সাইড বেঞ্চে ছিলেন তাদেরকে নিয়েই লিওনেল স্কালোনি মূলত কাজ করছেন। অনুশীলনের প্রথম 15 মিনিট যেটুকু অ্যালাউড সেটুকু আপনি নিশ্চয়ই টি স্পোর্টসে এতক্ষণ দেখেছেন। কিন্তু আর্জেন্টিনার ট্রেনিং গ্রাউন্ডে আজকের দিনের তরতাজা বা গরম খবর কি? মাঠের ফুটবল তো একপাশে আছে, কিন্তু মাঠের বাইরে তর্ক বিতর্ক এত বেশি জমে উঠেছে। আর্জেন্টিনার ট্রেনিং গ্রাউন্ড কি এর থেকে বাইরে? আর্জেন্টিনার সাংবাদিকরা আসলে এই নিয়ে ভাবছেনটা কি, বা কোন দেশের কোন মিডিয়া এই সংবাদগুলো কিভাবে আসলে কভার করছে? আর্জেন্টিনা যখন ইজিপ্টকে হারালো, এরপরে ইজিপ্টের কোচ একেবারে সরাসরি অভিযোগ তুলেছেন তাদের বিপক্ষে অন্যায় হয়েছে। রেফারির সিদ্ধান্ত নিয়ে তাদের প্রশ্ন আছে। তাদের স্ট্রাইকার জিকো তিনিও বেশ বড় সড়ো অভিযোগ তুলেছেন, বলেছেন যে ম্যাচের পরে যে তাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে। এবং এর পর দিন গিয়ে ইজিপ্ট ফুটবল অ্যাসোসিয়েশন একেবারে ফিফার কাছে বিবৃতি তুলে পাঠিয়েছে। মানে অফিসিয়ালি একেবারে কমপ্লেইন জানানো যেটাকে বলে। এবং এরপরে ব্যাপারটা নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে। আপনি নিশ্চয়ই আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আর্জেন্টিনার ওই ম্যাচটা ঘিরে কত ধরনের কথাবার্তা চলছে। কেউ বলছেন ওটা পেনাল্টি, কেউ বলছেন ওটা পেনাল্টি নয়। এক একজন রেফারিও এমনকি এক এক ধরনের মন্তব্য দিচ্ছেন। এখন ফুটবলে এই ধরনের ঘটনা ঘটে যে একটা সিদ্ধান্ত অনেক সময় অনেক দলের পক্ষে যায়, এবং বেশিরভাগ সময় আমরা যেটা দেখি যেটা আসলে কোনো নিয়মের ভেতরে পড়ে না, কিন্তু দিন শেষে বড় দলগুলো অনেক সময় অনেক সুবিধা পেয়ে থাকে। মানে এটা বলা হয় সব সময়, বা এটা একটা চল আছে, হয়তো এটা হিউম্যান মাইন্ড এভাবে কাজ করে। কিন্তু এইবার কেন ইজিপ্টের বিপক্ষে ম্যাচের এই 50-50 সিদ্ধান্ত নিয়েও এত বেশি রোষানলের ভেতরে পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে, বা যে প্রশ্নগুলো তোলা হচ্ছে তার বিরুদ্ধে গিয়ে বা তার পক্ষে গিয়ে যত রকম মতবাদ চালনা করা হচ্ছে, যত রকম মত পাওয়া যাচ্ছে, সেগুলো থেকে একটা অনুসিদ্ধান্তে আসা কি সম্ভব? অথবা এই মুহূর্তে কনস্পিরেসি থিওরি আসলে কতখানি পপুলার? সব সময় আসলে ষড়যন্ত্র তত্ত্বের একটা বড় ধরনের আবেদন থাকে, সেটা একটা পপুলারিটি গেইন করে, এবং এই মুহূর্তে আর্জেন্টিনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র তত্ত্ব খুব বেশি জনপ্রিয় হচ্ছে। আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে আর্জেন্টিনাকে ফেভারিটিজমের মধ্যে ফেলেছে ফিফা, বা ফিফা ফেভারিটিজম করেছে আর্জেন্টিনাকে। কিন্তু এই যে তাদের বিরুদ্ধে অভিযোগ, ফিফার বিরুদ্ধে বা আর্জেন্টিনার বিরুদ্ধে, তার পক্ষে আবার এমন কিছু যুক্তি কেউ কেউ তুলে ধরছেন, যার ফলে আপনি এই জায়গায় এই কনস্পিরেসি থিওরি অনেকে আবার সেটা গোগ্রাসে গিলছেনও। এবং আর্জেন্টিনা মিডিয়ার পক্ষ থেকে আজকে আমরা দেখছিলাম যে ওলে, তাদের ডিয়ারিও ওলে বেশ বিখ্যাত পত্রিকা, যেটা আর্জেন্টিনার 1 নম্বর বা 2 নম্বর এইভাবে আপনি ধরতে পারেন প্রথম সারির একটি গণমাধ্যম, সেখানে তারা আলাদা করে একটা প্রতিবেদন করেছে। তারা বলছে যে সবাই আর্জেন্টিনার বিপক্ষে লেগেছে, এবং সেটা আজ থেকে নয়, সেটা 2022 থেকে। তারা সেই প্রতিবেদনে বলছে 2022 বিশ্বকাপে যখন আর্জেন্টিনা 5টা পেনাল্টি কিক পেয়েছিল, তখন সবাই বলেছিল যে আর্জেন্টিনাকে পেনাল্টিগুলো শুধুমাত্র উপহার হিসেবে দেওয়া হচ্ছে, কিন্তু প্রতিটা পেনাল্টি আসলে ন্যায়সঙ্গত ছিল। সেই সৌদি আরব থেকে শুরু করে উসমান দেমবেলের, দিমারিয়াকে ফেলে দেওয়া, যেখান থেকে পেনাল্টি আর্জেন্টিনার ফাইনালে পাওয়া, সবগুলো তারা খুঁচিয়ে খুঁচিয়ে বলছে যে এর ভেতরে কোনো জায়গায় এমন সিচুয়েশন ছিল না যেটা ভিএআর পরে গিয়ে বাতিল করতে পারতো, বা ভিএআরে গিয়ে সেটা টিকতো না। তাদের পক্ষ থেকে সেই দাবিটা করা হচ্ছে। তারা আবার এও বলছে যে ইজিপ্টের বিপক্ষে আর্জেন্টিনা এরকম মাস্টার ক্লাস পারফরমেন্স দেখিয়েছে। মূলত 12 মিনিটে একটা ঝড়ে তারা ম্যাচটা ছিনিয়ে নিয়েছে, এবং ওই সময় তুলনামূলক দুর্বল দল ইজিপ্টের মানসিকতা আসলে ভেঙে গেছে, এবং তারা আসলে এই ব্যাপারটা হজম করতে পারছে না বলে অবিশ্বাস থেকে তারা এই ধরনের কথাবার্তা বলছে, এবং যেটা এখন খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছেও। যেমন গোটা বিশ্বের আপনি যদি মার্কা থেকে শুরু করে লেকিপের কথা বলতে পারেন, অথবা দিয়ারিও আসের কথা বলতে পারেন, আর্জেন্টিনা ইজিপ্টকে হারানোর পরে সবাই লিওনেল মেসি বন্দনায় মেতেছেন এক কথায়। মানে ওই রেফারিং তর্ক বিতর্ক কারো ফ্রন্ট পেজ অন্ততপক্ষে ম্যাচের পরের দিন সুযোগ পায় নাই, বা সেটাকে আসলে রাখাও হয় নাই। কিন্তু কোনো না কোনো জায়গায় আবার এটা নিয়ে আলোচনাও হচ্ছে। যেমন বিবিসি, তারা একটা রিপোর্ট করেছে, তারা বলছে যে আর্জেন্টিনা কি ফিফার কাছ থেকে বাড়তি কোনো সুবিধা পাচ্ছে, এইভাবে তারা একটা প্রতিবেদন ছেপেছে। দ্য টেলিগ্রাফ, তারাও প্রায় একই রকম একটা প্রতিবেদন ছেপেছে যে কেন বিশ্বকাপকে রিগড দাবি করা হচ্ছে। বা দ্য অ্যাথলেটিক এই কনস্পিরেসি থিওরির মূলে ঢোকার চেষ্টা করেছে যে কেন কনস্পিরেসি থিওরি সবসময় এত বেশি পপুলার হয়। এখন চলুন আমরা একটু ঘেটে দেখি যে এই সব জায়গায় কী কী দাবি করা হচ্ছে, এবং কোন দাবির প্রেক্ষিতে এই ব্যাপারগুলো এত বেশি জনপ্রিয়তা পাচ্ছে। আর্জেন্টিনা আর ইজিপ্টের ম্যাচে যে 50-50 ডিসিশনগুলো ছিল, সেগুলো অনেকের কাছে হয়তো মনে হতে পারে অন্যরকম। অনেকের কাছে মনে হতে পারে যে একেবারে ইজিপ্টের পক্ষের রায় দেওয়া হয়েছে আর্জেন্টিনার পক্ষে, বা একেবারে ভাইস ভার্সা। কিন্তু ফুটবলে তো এই ধরনের ঘটনা আসলে ঘটে, এবং ফুটবলে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন
আপনি যদি একটা মোটা দাগে ব্যাপারটা বিচার করেন তাহলে দেখা যাবে যে বড় দলগুলো বরাবরই কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে থাকে। মানে রেফারি যে সিদ্ধান্তটা আসলে বিতর্ক উস্কে দেয়, সেই বিতর্ক উস্কে দেওয়ার পরে সিদ্ধান্তটা কোনো না কোনোভাবে বড় দলের কাছে যায়। এবং সেই ধাঁচে বা সেই ছাঁচে কেন আর্জেন্টিনা এবং ইজিপ্টের ম্যাচের সিদ্ধান্তগুলো দেখা হচ্ছে না, প্রশ্ন হচ্ছে সেটা। সম্ভবত এই আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচের এইরকম একটা সিচুয়েশনের জন্য অনেককে অপেক্ষাতে ছিলেন। যেমন ইজিপ্টের কোচ হোসেম হাসান যখন এসে একেবারে ঝেড়ে দিলেন, ঝেড়ে কাশলেন, বললেন তাদের বিরুদ্ধে অন্য একদম তিনি কোনো সুযোগ দেন নাই কাউকে কিছু বলার, তিনি তার যত অভিযোগ আছে সব কিছু বলে গেছেন। এরপরে এলো আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া ম্যাচের কথাটা, যে ম্যাচে লিওনেল মেসি হয়তো একটা রেড কার্ড দেখতে পারতেন। লিওনেল মেসি যখন আলজেরিয়ার ডিফেন্ডারের হাঁটুর ঠিক নিচে পেছনের দিকে তার স্টাড অর্থাৎ বুটের পেছনে যে স্পাইক আমরা বলি অনেক সময় কথ্য ভাষায়, সেটা দিয়ে তিনি আঘাত করেছিলেন। কিন্তু এর পক্ষে আবার ডিয়ারিও ওলে যুক্তি দেখাচ্ছে যে ওটা হয়তো একটা ইয়েলো কার্ড দেখার কথা ছিল, কিন্তু ইয়েলো কার্ড দেখানো হয় নাই সেখানে, সেটা হয়তো রেফারি একটা ভুল সিদ্ধান্ত। কিন্তু রেড কার্ড সেটা কোনোভাবেই নয়, কারণ লিওনেল মেসি যখন ওখানে প্রেস করেছেন তখন তাতে এমন কোনো এনার্জি ছিল না। মানে এটা দেখার অন্যরকম একটা পদ্ধতি আর্জেন্টিনান এই গণমাধ্যম তারা ব্যবহার করছে। কিন্তু ওই জায়গায় লিওনেল মেসিকে কেন কার্ড দেখানো হয়নি, এই প্রশ্নটা তুলেছে বিবিসি বা দ্য টেলিগ্রাফ। এবং তারা বলছে যে লিওনেল মেসিকে সম্ভবত আগলে রাখার জন্য, যেহেতু ইউএসএতে বিশ্বকাপটা হচ্ছে এবং ইউএসএতে যেহেতু ফুটবল অত বেশি পপুলার নয় এবং এখানে ফুটবলের চেয়ে বরং নায়ক ভিত্তিক ব্যাপারগুলো অনেক বেশি পরিচিত। মানে আমাদের দেশেও যেমন হয় যে একটা বাংলাদেশের চেয়ে দেখা গেল যে না, বাংলাদেশের চেয়ে বোধহয় গুরুত্বপূর্ণ হয়ে যাওয়ার সময় হামজা বা সাকিব, এরকম একটা গোত্র অনেক সময় কাজ করে। এবং ইউএসএতে এই ব্যাপারটা খুব প্রবলভাবে আছে যে গেমের চেয়ে বরং কোনো একটা আইডলকে অনেক বেশি সামনে এগিয়ে রাখা। তো লিওনেল মেসি যদি বিশ্বকাপে একটা ম্যাচ মিস করেন, সেটা বিশ্বকাপে একটা প্রভাব ফেলবে কিনা, এইরকম একটা আলোচনা আবার এখানে প্রচলিত আছে, বা একটা আলোচনা আছে যেটাকে আপনি একেবারে ফেলে দিতে পারবেন না। এরপরে এর সঙ্গে আবার যুক্তি দেখানো হচ্ছে 2025-এ যখন প্রথমবারের মতো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হলো, তখন ফিফা এইখানকার দল হিসেবে হোস্ট টিম হিসেবে ইন্টার মায়ামিকে সুযোগ করে দিয়েছিল। ইন্টার মায়ামি ওইবার এমএলএসের সর্বোচ্চ পয়েন্ট পেয়েছিল, তারা ওইখানে একটা শিরোপা জিতেছিল। কিন্তু এমএলএসের শিরোপা বলতে আসলে যা বোঝে সেটা সেবার জিতেছিল এলএ গ্যালাক্সি। কিন্তু এলএ গ্যালাক্সির আগে ইন্টার মায়ামিকে সুযোগ করে দেওয়া ছিল ওই টুর্নামেন্টে অংশ নেওয়ার, এবং লিওনেল মেসি সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খেলেছেন। তো ওই যুক্তিটা আবার অনেকে টানছেন যে তাহলে তো আসলে লিওনেল মেসিকে একটা সুবিধা দেওয়ার ব্যাপার স্যাপার ফিফার ভেতরে অন্যভাবে থাকলেও থাকতে পারে। এই গেল ওই আলোচনার পেছনে তারা যে যুক্তিটা দেখাচ্ছেন সেই যুক্তির কথা। এরপরে তারা বলছেন ফাউলের বিপরীতে আর্জেন্টিনা কতগুলো কার্ড দেখছে। এখন এইটার পেছনে যুক্তি হচ্ছে এরকম যে আর্জেন্টিনা এখনো পর্যন্ত পুরো বিশ্বকাপে ফাউল করেছে 59টা, এবং এই 59টা ফাউলের বিপরীতে তারা হলুদ কার্ড দেখেছে সব মিলে 3টা। তার মানে যা দাঁড়ায় 19.7টা, প্রতি 19.7 ফাউলে আর্জেন্টিনা একটা করে ইয়েলো কার্ড দেখেছে। আবার অন্যদিকে এই বিশ্বকাপে এত বেশি ফাউল করে সবচেয়ে কম হলুদ কার্ড দেখার রেকর্ডটা হচ্ছে নরওয়ে 48টা ফাউল করে এই বিশ্বকাপে হলুদ কার্ড দেখেছে মোটে 2টা। তার মানে যা দাঁড়ায় তারা প্রতি 24টা ফাউলের পরে একটা করে হলুদ কার্ড দেখেছে। আবার স্পেনকেও আপনি এই কাতারে পাবেন, 55টা ফাউল তারা করেছে এবং তারাও হলুদ কার্ড সংখ্যা বেশ কমই দেখেছে। কিন্তু এখন যেহেতু এই আলোচনা খুব পপুলার, তারা এই ব্যাপারটাকে সামনে আনছে, অনেকে এই ব্যাপারটাকে সামনে আনছেন যে আর্জেন্টিনা তাহলে হলুদ কার্ডও কম দেখছে, আর্জেন্টিনার প্লেয়াররা যাতে সাসপেনশনে না পড়েন। যেমন ইংল্যান্ডের মিডিয়াগুলো এখন এই কথা বলছে যে দেখলেন রাইস তো আসলে একটা হলুদ কার্ড দেখলে ম্যাচ মিস করতে পারেন, ইংল্যান্ডের 4 জন ফুটবলার এই ধরনের সংখ্যায় রয়েছেন, তাহলে আর্জেন্টিনা কি এখানে সুবিধা পাচ্ছে? মানে যে যার যা দাবি আছে সেগুলোকে তার নিজের মতো করেই ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এবং আজকে লেকিপ তারা খবর প্রকাশ করেছে যে এই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান চিকি তাপিয়ার, তার যে অ্যাসোসিয়েশন ফুটবল অ্যাসোসিয়েশন, তার নেতৃত্বে তাদের এগেইনস্টে এফবিআই একটা পুরনো তদন্ত আবার নতুন করে খুলেছে, এবং সেটা হচ্ছে মানি লন্ডারিং সম্ভাব্য, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মানি লন্ডারিংয়ে $300 মিলিয়ন মতো। কিন্তু এই ঘটনা কি এখন ঘটছে? এই ঘটনা 2025 থেকে ঘটছে, এবং সেখানে ইউএসের বেশ নাম করা প্রসিকিউটররা আছেন যারা বিভিন্ন ধরনের কেস এর আগে সামলেছেন, এবং সেখান থেকে গ্রাউন্ড ব্রেকিং কিছু কাজও হয়েছে। এই রিপোর্টটা আবার করছে আর্জেন্টিনা দ্য নাসিয়ন, তারা বলছে যে এইরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেটা আবার 2025 থেকে শুরু হয়েছিল, 2026-এ এখন এসে সেই কেসটা নতুন করে খোলা হয়েছে। তো বোঝা যাচ্ছে যে এখন এই কেসটা খুললে বিশ্বকাপ চলার সময় তাতে আলোড়নটা বেশি পাওয়া সম্ভব, যৌক্তিকতা বেশি দেখানো সম্ভব, এটা একটা কারণ হতে পারে। এটা আবার আর্জেন্টিনার অনেক মিডিয়া বা গণমাধ্যম সেটাকে দাবি করছেন। কিন্তু দিন শেষে যেটা হয়েছে যে এই সব কিছু মিলেমিশে ফুটবল বিশ্বকাপের ওই একটা বিরতির দিন
বিতর্কই সবচেয়ে বেশি চলছে। মানে এখানে দেখে মনে হচ্ছে এটা খুব শান্ত। আর্জেন্টিনা যখন ওখানে পেছনে অনুসরণ করছে সেখানেও খুব শান্ত। সবাই লিওনেল মেসিকে দেখতে ব্যস্ত। লিওনেল মেসি সাইড বেঞ্চে বসে আছেন, তার পুরো টিম নিয়ে বাকিরা অনুসরণ করছেন। এসবই সবাই দেখছেন। এগুলোই মূল প্রতিপাদ্য বিষয়। কিন্তু সোশ্যাল মিডিয়া তো আরেক বিপরীত জিনিস। লিওনেল স্কালোনি অবশ্য বলেছেন সোশ্যাল মিডিয়া নিয়ে তিনি একদমই মাথা ঘামান না, তিনি সেগুলো দেখেনও না। এমনকি প্রশ্নও করা হয়েছিল লিওনেল স্কালোনিকে, তিনি যখন কেপ ভার্দের সঙ্গে ম্যাচে তার দল নামে তার আগের দিন প্রেস কনফারেন্সে এই প্রশ্নটাই ছিল যে ফিফার কাছ থেকে তারা বাড়তি কোনো সুবিধা পাচ্ছে কিনা। তখন তিনি বলছেন এগুলো আলোচনা আসলে সোশ্যাল মিডিয়া ভিত্তিক, সোশ্যাল মিডিয়ায় সব আলোচনা চলে এবং যে কেউ যে কোনো কিছু বলতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, আমি সোশ্যাল মিডিয়া দেখি না। কিন্তু মুশকিল হচ্ছে লিওনেল স্কালোনির দিক থেকে যে এই আলোচনা এখন মিডিয়াতে চলে এসেছে, কারণ ইজিপ্টের কোচ সেটা নিয়ে কমপ্লেন করছেন এবং কমপ্লেন করার পর থেকে ব্যাপারটা নিয়ে ব্যাপক আলোড়ন চলছে। এখানে আপনি দুই পক্ষের যুক্তি দেখতে পারেন এবং দুই পক্ষের যুক্তির কোনটা আপনি বিশ্বাস করবেন সেটা একান্তই আপনার ব্যাপার, কিন্তু আপনার সামনে সব রকম যুক্তি, তথ্য, উপাত্ত আছে। এর পরের সিদ্ধান্ত বা অনুসিদ্ধান্ত একেবারেই আপনার। আমরা শুধু ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে কে এই ঘটনা নিয়ে কি বলছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.